আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, নির্বাচনের মাত্র ২ দিন বাকি। ঠিক এই সময়টিতে আপনার অনুভূতি কেমন? নির্বাচনের ময়দানে আপনি যে এলাকাতে রয়েছেন সেখানে জনগণের ভোট দেওয়ার আগ্রহ কেমন? আপনাদের কি মনে হচ্ছে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি খুব বেশি হবে? নাকি ১৪, ১৮ এবং ২৪ এই ৩টি নির্বাচনে যে ক্রমবর্ধমান হারে ভোটার উপস্থিতি কমেছে এবং ২০২৪ সনে এসে ভোটার উপস্থিতি যেভাবে ধস নেমেছে, এবার কি এরকম হবে? নাকি ৫%, ৬% যে ভোট, সেই ভোটটা একেবারে লাফে ৫০%, ৬০%, ৭০ কিংবা ৮০% হয়ে যাবে? কিংবা জনাব তারেক রহমান সাহেব অথবা শফিকুর রহমান সাহেবের যে ম্যাজিক, সেই ম্যাজিকের কারণে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের দোয়া এবং আশীর্বাদের কারণে সারা পৃথিবীকে চমকিত করে দেওয়ার মতো একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে। জাস্ট অপেক্ষা করুন, দেখুন। আমার কাছে যেটা মনে হচ্ছে যে নির্বাচন এবার যা কিছু হচ্ছে, আমি নিজে ব্যক্তিগতভাবে এই নির্বাচনের ২ দিন আগেও স্বস্তি পাচ্ছি না, বিশ্বাস পাচ্ছি না, আস্থা পাচ্ছি না, শান্তি পাচ্ছি না। কেন পাচ্ছি না? গত ১৭টি মাস ধরে আমি এবং আমার মতো আরো অনেকেই বলে আসছেন। তারপরেও নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। যেহেতু দেশের নাগরিক, এদেশের কল্যাণ আমার সবার আগে। অলৌকিকভাবে হোক কিংবা ম্যাজিক্যালি হোক বা ভেলকিবাজির মাধ্যমে হোক, শান্তি থাকুক এবং দেশ গণতন্ত্রের পক্ষে যাক। ফলে আজ থেকে ২ দিন পরে যা কিছু হবে সেটার জন্য শুভাশিস রইল। কিন্তু এই যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে পুরো রাজনীতির অঙ্গনে যে কালো ছায়া পড়ল, সে কালো ছায়াগুলো আগামী ২০-৩০ বছর ধরে আমাদেরকে তাড়াতে থাকবে। যখন জাতীয় জীবনে কোনো মন্দ ঘটনা ঘটে, প্রতি রেশ কম করে হলো ১০ বছর, মাঝামাঝি ২০ বছর এবং কখনো কখনো ১০০ বছর সেই রাজনীতির যে কলঙ্ক, সেই কলঙ্কগুলো বয়ে বেড়াতে হয়। শেখ হাসিনার জমানাতে ১৫টি বছর ধরে নির্বাচনের বিধি ব্যবস্থা ধ্বংস হয়েছে, কোনো সন্দেহ নেই। সিন্ডিকেট ছিল প্রশাসনে, বিচার বিভাগে, তারপর সামরিক বাহিনীতে, ব্যবসা বাণিজ্যে, চাঁদাবাজিতে, রাস্তাঘাটে, সব জায়গাতেই সিন্ডিকেট ছিল। সিন্ডিকেটের বাইরে বিশেষ এলাকা, বিশেষ জেলার প্রাধান্য ছিল। চাঁদাবাজি, মাস্তানি, খুন, জখম, রাহাজানি থেকে শুরু করে সবকিছুতে একটি বিশেষ দল, একটি বিশেষ গোষ্ঠী এবং একটি বিশেষ জেলার মানুষের যে প্রাধান্য ছিল, সেই প্রাধান্যকে অতিক্রম করে আমরা এখনো পর্যন্ত ১০০তে এগোতে পারিনি। বরং জুলাই আগস্ট বিপ্লব যে হলো বা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থান ছিল অপ্রত্যাশিত, ম্যাজিক্যাল, নাটকীয় এবং মনে হলো যে আল্লাহর পক্ষ থেকে এটা ঘটে গেছে। এবং সেই ঘটনার পর রাতারাতি আমাদের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা, প্রেম, ভালোবাসা এই দেশকে নিয়ে বহুল অংশে বেড়ে গেল। আমরা অনেক কিছু করার চেষ্টা করলাম একই সঙ্গে। ক্ষুধার্ত এবং পিপাসার্ত মানুষের সামনে যখন পানি আনা হয় বা খাদ্য সামগ্রী আনা হয়, তখন তার যে অবস্থা হয়, আমাদের অবস্থাও সেরকম ছিল। আমাদের অভাব, আমাদের গণতন্ত্রের অভাব, সুশাসনের অভাব, সব কিছু, আমাদের রাগ, ক্রোধ, ক্ষোভ, সব কিছু একসাথে আমরা উগড়ে দিয়েছিলাম ২০২৪ সনের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে। মনের আনন্দে আমরা টের পাইনি যে আমরা যে বৃক্ষের উপর আবাস গড়েছি, যে ডালের উপর বসে আছি, নিজেদের অজান্তে সেই ডালগুলোই আমরা কুপিয়ে কুপিয়ে শেষ করে দিচ্ছি এবং এখন আমরা প্রায় অতলান্তে পড়ে যাওয়ার পর্যায়ে পৌঁছে গেছি। সরকারি অফিসগুলোতে ঘুষ এবং দুর্নীতি এতটা অসহনীয়, যারা ভুক্তভোগী তারা মনে করছেন যে এর চেয়ে গলায় দড়ি দিয়ে মরা উত্তম। হাইকোর্টের বারান্দায় যারা ঘুরছেন বিচারের জন্য, একটি মামলার শুধু তারিখ ফেলানোর জন্য গত ১৭ মাসে হাজার হাজার মানুষ ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু মামলার সিরিয়াল পাচ্ছেন না, তারিখ পাচ্ছেন না। আওয়ামী লীগের লোক পুরো
বিচারাঙ্গন থেকে আউট। বিএনপির কতিপয় শীর্ষ নেতা, জামাতের কয়েকজন নেতা এই সময়টার মধ্যে যত টাকা উপার্জন করেছেন আইনাঙ্গন থেকে, আগামী 100-200 বছর তাদের কিচ্ছু করতে হবে না, পায়ের উপর পা তুলে তারা খেতে পারবেন। যে মামলায় অন্য সময় 50,000 টাকা উকিলের ফি হতো, এই সময় 50 লাখ টাকা নিয়ে সেই মামলা করা হয়েছে। যে মামলা হয়তো 1 লাখ টাকা হতো, 1 কোটি টাকা দিয়ে মামলা এই সময়টিতে করা হয়েছে। হাজার হাজার কোটি টাকা একজন মানুষ এই 17 মাসের মধ্যে হাজার হাজার কোটি টাকা উপার্জন করে ফেলেছেন এবং বিভিন্ন অঙ্গনে এরকম কয়েক হাজার নতুন হাজার কোটি টাকার মালিকের অভ্যুদয় হয়েছে, যা কিনা পুরো অর্থ ব্যবস্থাকে তছনছ করে ছেড়ে দিয়েছে। এই সময়টিতে রাজনীতির যে বিভেদ এবং বিসংবাদ মারাত্মক আকার ধারণ করেছে এবং এতটা মারাত্মক আকার ধারণ করেছে যে ন্যূনতম রাজনীতির যে শিষ্টাচার, রাজনীতির যে নর্মস কিংবা সৌজন্যবোধ, এটি উধাও হয়ে গেছে। এখানে কে রাজা কে প্রজা, এখানে কে ভালো কে মন্দ, কে সাধু কে শয়তান, ডাজ নট ম্যাটার। সাধুকে শয়তান বলে গালাগাল দেওয়া হচ্ছে আর শয়তানকে সাধু সাজিয়ে আমাদের সামনে পুজো করতে বলা হচ্ছে। এই অবস্থাতে দেশের প্রধান দুটো রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ শেষ হবার নয়। নির্বাচন কি হবে, কারা জয়লাভ করবে, কি করবে না করবে, কেউ অনুমান করতে পারছেন না। সন্দেহ ম্যাটিকুলার ডিজাইন হবে, সন্দেহ ভোট ট্র্যাগিং হবে, সন্দেহ ভোট ডাকাতি হবে, সন্দেহ ভোট কেন্দ্রে ভোট আসবে না এবং শেষ সময়টাতে যে কোনো একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটবে। এই অবস্থাতে 48 ঘন্টা আগে নির্বাচন নিয়ে ভিডিও করা, আপনি বুঝতে পারেন যে কত বড় একটা মানসিক চাপের মধ্যে এই ভিডিও করতে হচ্ছে। তারপরে বলছি, নির্বাচনের ফলাফল যাই হোক কিংবা নির্বাচনে যারাই বিজয়ী হোক অথবা নির্বাচন নিয়ে যা কিছুই ঘটুক না কেন, বাংলাদেশের রাজনীতিতে জামাত এবং বিএনপির মধ্যে যে শত্রুতা শুরু হলো, এই শত্রুতার রেশ আগামীতে অনেকের জীবনকে তছনছ করে দেবে। রাজনীতিতে যে সকল ন্যারেটিভ হঠাৎ করে শুরু হয়ে গেল, বিএনপি ঠিক অনেকটা আওয়ামী লীগের মতো করে মুক্তিযুদ্ধের ধারক বাহক কথক এবং অংশীদার হিসেবে তারা আবির্ভূত হয়েছে। তাদের মূল সহায় মূল সম্পত্তি মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা, তার দলে মুক্তিযোদ্ধাদের অবস্থান এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে সর্বোচ্চ সংখ্যক যোদ্ধা মুক্তিযোদ্ধা, তাদের যে অন্তর্ভুক্তি, সেটাকে তারা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। আর অন্যদিকে জামাত সৎলোকের শাসন, ন্যায়, ইনসাফ, ইনকিলাব, তারপর শরিয়া আইন, হিজাব ইত্যাদি বিভিন্ন বিষয়গুলোকে সামনে এনে সমাজকে ইসলামাইজেশনের দিকে যেভাবে তারা টেনে নিয়ে যাচ্ছেন। আর এই যে ইসলামের দিকে টেনে নেওয়ার জন্য নিজেদের সততা, নিজেদের ন্যায়পরায়ণতা, নিজেদের চরিত্র ফুলের মতো পবিত্র, এই জিনিসগুলো প্রমাণ করার জন্য তারা প্রতিপক্ষকে যে ভাষায় চাঁদাবাজ, লুটেরা, বদমাশ, ধর্ষণকারী, পরনারী হরণকারী, ফুর্তিবাজ, এরপর বাইজির আসর বা জুয়ার আসর পরিচালনাকারী, বিভিন্ন রকম তকমা তারা দিয়ে যাচ্ছে এবং এটি ক্রমশ বাড়ছে। অতীতে বিএনপি যে সময় ক্ষমতায় ছিল, বিশেষ করে 2001 থেকে 2006, এই সময়টিতে যে সকল অপরাধ হয়েছে, প্রত্যেকটা অপরাধকে রঙিন চলচ্চিত্রে রূপান্তরিত করা হচ্ছে। অনেকগুলো ভিডিও তৈরি করা হচ্ছে, অনেকগুলো ডকুমেন্টারি তৈরি করা হচ্ছে এবং বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে দেশে এবং দেশের বাইরে সে সকল ভিডিও প্রচারের জন্য মোটামুটি তারা যে বিনিয়োগ করছে, এতে করে 2001 থেকে 2006 সনে চাঁদাবাজি, হাওয়া ভবন, খোয়াব ভবন, আপনারা তো জানেন খোয়াব ভবনের কাহিনী কি। হাওয়া ভবন, খোয়াব ভবন, খাম্বা, এরপর অন্যান্য যে সকল দুর্নীতি রয়েছে, সকল দুর্নীতির যে ডকুমেন্ট বা ডকুমেন্টারি, এগুলো অ্যানিমেশন আকারে, মিনা কার্টুনের মতো করে অ্যানিমেশন আকারে আলটিমেটলি তৈরি করা হয়ে গেছে। যদি বিএনপির প্রতিপক্ষ ক্ষমতা আসে তাহলে এগুলো প্রসারিত হবে, ক্ষমতায় না এলেও এগুলো প্রসারিত হবে এবং তা প্রসারিত হওয়ার পর কি হবে উই ডোন্ট নো। এবং এখন এমন একটা ব্যাপার যে পৃথিবীতে
শুধু ফেসবুক টুইটার নয়, এরকম অনেক অনেক ওটিটি রয়েছে, যেখান থেকে যদি কোনো একটি ভিডিও আপলোড করা হয়, ছাড়া হয়, ওটা কোটি কোটি দর্শকের মনে যে প্রভাব বিস্তার করে, যেটি মূলধারার চলচ্চিত্র বা নাটক সেটা করতে পারে না। এই গেল একটা। অন্যদিকে বিএনপি যারা লোকজন আছে, তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে 1971 সনে রাজাকার, আলবদর, আশামসদের কুকীর্তি, তার সঙ্গে সঙ্গে শহীদ বুদ্ধিজীবী হত্যা এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপিত হলে এদেশে কিভাবে জঙ্গিবাদের বিস্তার ঘটবে এবং পশ্চিমা রাষ্ট্রসমূহ কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তার একটি ন্যারেটিভ তৈরি করার কাজ বিএনপি ইতিমধ্যে শুরু করে দিয়েছে। অন্যদিকে জনাব তারেক রহমান সাহেব এই মুহূর্তে বিএনপির প্রধানতম সম্পদ। তারেক রহমান সাহেবের বাইরে এই পরিবারে অন্য কোনো পুরুষ নেই যাকে সামনে আনা যায়। দ্বিতীয় সারিতে সেখানে জাইমা রহমান বা জুবাইদা রহমান, তাদেরকে তারেক রহমান সাহেব প্রদর্শন করছেন, কিন্তু এটা এত সহজ হবে না। তারেক রহমান সাহেবের যে 2001 থেকে এই পর্যন্ত 25 বছরের অবিরত সংগ্রাম, তার অভিজ্ঞতা, তার কর্ম, তার সঙ্গে সঙ্গে তার যে লিগেছি, দ্য ব্লাডের যে লিগেছি, এটি ইচ্ছে করে তার সন্তান বা তার স্ত্রী তার অবর্তমানে এটা পারবেন না। পাকিস্তানের বেনজির ভুট্টোর অবর্তমানে যেভাবে তার স্বামী এবং তার দল পুরো বিষয়টি তারা এনক্যাশ করতে পেরেছিল, এর কারণ হলো যে সেখানে জুলফিকার আলী ভুট্টো এবং তার পরিবারের যে লিগেসিটা, আপনি চিন্তা করুন যে জুলফিকার আলী ভুট্টোর বাবা যিনি ছিলেন, তিনি ভারত সরকারের যে বা ব্রিটিশ ভারতের যে সবচেয়ে প্রভাবশালী শাসক নিজামুল মুলক যাকে বলা হতো, হায়দ্রাবাদের নিজাম, সেই হায়দ্রাবাদের নিজামের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি আসলে প্রধানমন্ত্রী হলো ডিফ্যাক্টো নিজাম ছিলেন। হায়দ্রাবাদকে তিনি শাসন করতেন এবং সিন্ধুর যে লারকানা জেলা, পুরো জেলাটার মালিক, একটা জেলার মালিক এই ভুট্টো পরিবার টিল নাও। উপমহাদেশে তাদের মতো এত বড় ফিউডাল ফ্যামিলি আর নেই, মানে জমিদার পরিবার আর নেই টিল নাও এখন পর্যন্ত। তো সেই পরিবারের হাজার হাজার আত্মীয় স্বজন সবকিছু মিলিয়ে তারা যেভাবে পাকিস্তান পিপলস পার্টিকে সংগঠিত করতে পেরেছিল বেনজির ভুট্টোর অবর্তমানে, সেটা বিএনপির পক্ষে সম্ভব নয়। বিএনপিতে এখন পর্যন্ত তারেক রহমান সাহেবের কোনো বিকল্প নেই, বিকল্প কেউ চিন্তাও করছেন না। আর এই যে তারেক রহমানের যে বিকল্প নেই, এটাকে একক ধরে বিএনপি যারা প্রতিপক্ষ, তারা তারেক রহমান সাহেবের চরিত্র হানি করা, তাকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া, তার যে পাওয়ার হাউসগুলো রয়েছে যেখান থেকে তিনি শক্তি পাবেন, মনোবল পাবেন, ঠিক সেই পাওয়ার হাউসগুলোর সঙ্গে তারেক রহমান সাহেবের দূরত্ব আলটিমেটলি হয়ে গেছে। এখন তারেক রহমান সাহেব হয়তো কাউকে ইনফ্লুয়েন্স করতে পারবেন, কিন্তু তারেক রহমান সাহেবকে ইনফ্লুয়েন্স করতে পারেন, তারেক রহমান সাহেবের প্রভাব বিস্তার করতে পারেন, কিংবা তারেক রহমান সাহেব যাদেরকে শ্রদ্ধা করতে বাধ্য, এই বাংলায় এরকম একজন লোক 1000 কোটি টাকা দিল তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করবেন না, এরকম একটা দূরত্ব তার প্রতিপক্ষ যারা আছে তারা তৈরি করে ফেলেছেন। ফলে এই যে মুক্তিযুদ্ধ বিরোধী যারা শক্তি রয়েছেন, তারা যে শক্তিমত্তা নিয়ে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যেভাবে নেমেছেন, তাতে করে নির্বাচনের ফলাফল যাই হোক, তারেক রহমান সাহেব বিরোধী দলে থাকুন বা প্রধানমন্ত্রী হন, অথবা একটি অন্য তত্ত্বাবধায়ক সরকার এলো এবং 2 মাস 3 মাস পরে আবার একটি নির্বাচনের কথা আসলো, ঠিক সেই সময়টাতে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান সাহেব যে বিপদ এবং বিপত্তিতে পড়বে, যেটা বিএনপির জীবনে কখনোই হয়নি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।